সময়টা অগাস্ট মাস 1947। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং কিছু ক্ষমতালোভী নেতার আপোষের কারণে ইংরেজরা আমাদের দেশকে দুই ভাগে ভাগ করল, ভারত এবং পাকিস্তান। পেন্সিল দিয়ে খাতায় আঁকিবুকি টানার মতন করে ম্যাপের ওপর দাগ টানা হলো। পাকিস্তান একটি দেশ তৈরি হলো যার অদ্ভুত দুইটি ভাগ, পূর্ব পাকিস্তান যা আজকে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান যা আমরা পাকিস্তান নামে চিনি। এক মুহূর্তের সর্বনাশা সিদ্ধান্তের মাসুল দিতে হলো লক্ষ লক্ষ সাধারণ মানুষকে। দেশভাগ, উদ্বাস্তু, হিন্দু মুসলমানের লড়াই কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, কত মানুষকে অনিশ্চয়তার সমুদ্রে ফেলে দিয়েছিল। পূর্ব ও পশ্চিম পাকিস্তান শুধুমাত্র নামেই একটি দেশ ছিল। ভৌগোলিক দূরত্ব যে মানুষের আচার আচরণ, ভাষা, সংস্কৃতি সবকিছুকেই আলাদা করে, এক্ষেত্রেও ঠিক তাই ছিল। কোনো কিছুতেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মানুষের মিল পাওয়া যেত না। পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষ ছিলেন মুসলিম, কিন্তু তারা বাঙালি, তারা বাংলায় কথা বলেন। পাকিস্তান রাষ্ট্রের শাসন ও নীতি প্রণয়ন মূলত পশ্চিম পাকিস্তানের মাতব্বরেরাই করে থাকতেন এবং পূর্ব পাকিস্তানে তাদের কিছু পোষা দালালকে রেখে এখানকার ব্যবস্থা তখনের মতো চালানো হতো। একতরফা নিয়মনীতি প্রণয়নের অন্যতম নিদর্শন ছিল বাংলাভাষী পূর্ব পাকিস্তানেও উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে চালু করার নির্দেশ। এই সিদ্ধান্তই পরবর্তীকালে ভাষা আন্দোলনের বীজ বপন করে। এই পর্বে আমরা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই ঐতিহাসিক আন্দোলনের পটভূমি ও পরিণতি সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরব। 6 ডিসেম্বর 1947 উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয় করাচির শিক্ষা সম্মেলনে। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 1 ফেব্রুয়ারি 1948 পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা পরিষদ গঠন করা হয়। এই সংগঠনের সদস্যরা 1 ফেব্রুয়ারি তৎকালীন শিক্ষামন্ত্রী ফজলুর রহমানের সাথে দেখা করে বাংলা ভাষার প্রতি যেসব অবহেলা সরকারের তরফ থেকে করা হচ্ছে তার প্রতিবাদ জানায়। মন্ত্রীমশাই এইসব সমস্যার সমাধানের আশ্বাসও দেন। 23 ফেব্রুয়ারি 1948 করাচিতে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসাবে ব্যবহার করার প্রস্তাব উত্থাপন করেন। তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী এই প্রস্তাবের বিরোধিতা করেন। গণপরিষদের এই ঘটনার প্রতিবাদে 26 ফেব্রুয়ারি ঢাকার ছাত্র সম্প্রদায় ধর্মঘট পালন করে। ভাষা আন্দোলনকে একটি সুসংহত সাংগঠনিক রূপ দেওয়ার জন্য রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ নামে একটি সর্বদলীয় পরিষদ গঠন করা হয়। এই সংগঠনের পক্ষ থেকে 11 মার্চ সমগ্র পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। 11 মার্চ 1948 ঢাকা সহ বিভিন্ন শহরে এই দিন ছাত্রদের দ্বারা সংগঠিত ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট সফল করার জন্য ছাত্ররা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পিকেটিং করেন। স্কুল, কলেজ, আদালত, রেল স্তব্ধ করে দিতে বহু ক্ষেত্রে তারা সফল হন। বহু জায়গাতে আন্দোলনকারী ছাত্রদের ওপর লাঠিচার্জও করা হয়। এছাড়াও পিকেটিংয়ের সময় পুলিশ শামসুল হক, মুজিবুর রহমান, আলী আহাদ, শওকত আলী সহ বিভিন্ন নেতাকে গ্রেপ্তার করে। ছাত্রদের ওপরে এরকম
অকথ্য অত্যাচারের কথা সেদিন কোনো সংবাদপত্রে লিখতে দেওয়া হয়নি? কলকাতা থেকে প্রকাশিত অমৃতবাজার ও আনন্দবাজার পত্রিকা এবং কমিউনিস্ট পার্টির মুখপত্র স্বাধীনতার আমদানি এই খবর প্রকাশ করায় পূর্ব বাংলায় ওই কাগজগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে লাগাতার ছাত্র আন্দোলনের ফলে প্রশাসন সতর্ক হন এবং ছাত্রদের সাথে আলোচনায় রাজি হয়। তৎকালীন পরিষদ সদস্য খাজা নাজিমুদ্দিন তড়িঘড়ি ছাত্রদের সাথে আলোচনায় বসেন, কারণ ওই মাসেই মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব বাংলা সফরে আসবেন। সুতরাং তার আগে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। প্রথমে নাজিমুদ্দিন ছাত্রদের বেশিরভাগ দাবি মানতে চাননি, কিন্তু ছাত্ররা শেষ পর্যন্ত তাঁদের দাবিতে অনড় থাকায় অবশেষে সব দাবি মেনে নেন এবং প্রেস বিবৃতি দেন। 21শে মার্চ 1948। 1948-এর মার্চ মাসে জিন্নাহর পূর্ব বাংলা পরিদর্শন হল এক ঐতিহাসিক ঘটনা। 21শে মার্চ তিনি বিরাট এক জনসভায় বক্তৃতা করেন। সেই বক্তৃতায় তিনি জানিয়ে দেন যে বিদেশি চক্রান্তকারীরা অর্থের বিনিময়ে পূর্ব পাকিস্তানকে অশান্ত করার চেষ্টা করছে। এই সময় সকলের মধ্যে ঐক্য গড়ে তোলা খুব প্রয়োজন। সেই কারণে সমগ্র পাকিস্তান জুড়ে সরকারি কাজকর্মে এবং রাষ্ট্রীয় ভাষা হিসেবে উর্দু চালু করাই হবে সঠিক সিদ্ধান্ত। এমনকি ছাত্রদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি একই কথা উত্থাপিত করেন। এর ফলে চরম বাদানুবাদ ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। জিন্নাহর এই সফরের পর 1948 সালের 6 এপ্রিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে নিজামুদ্দিন যে 8 দফা দাবি গ্রহণ করেছিলেন সেটিকে নস্যাৎ করে ঘোষণা করেন পূর্ব বাংলায় ইংরাজির বদলে বাংলাকে সরকারি ভাষা হিসাবে গ্রহণ করতে হবে এবং এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার মাধ্যম যথাসম্ভব বাংলা হতে হবে। 8 দফা দাবি নস্যাৎ করার ফলে বিভিন্ন সংগঠনের মধ্যে নতুন করে অসন্তোষ জন্মায়। এরপর ভাষা আন্দোলন কিছুটা হলেও স্তিমিত হয়ে পড়ে, কিন্তু এই আন্দোলন তৎকালীন সমাজে যে প্রতিবাদ ও প্রতিরোধের আবহাওয়া তৈরি করেছিল সেই রেশ সমাজের অন্য অংশে লক্ষ্য করা গিয়েছিল। যেমন সরকারি কর্মচারী, সাধারণ মানুষ বিভিন্ন আন্দোলন এই সময় গড়ে তুলেছিলেন এবং তা স্বতঃস্ফূর্ত আকার নিয়েছিল। 16 অক্টোবর 1951 সাল। 16 অক্টোবর 1951 সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে গুলি করে হত্যা করা হয়। তারপর পূর্ব বাংলার প্রধানমন্ত্রী নাজিমুদ্দিনকে সেই পদে অভিষিক্ত করা হয়। 1952 সালের 27শে জানুয়ারি নাজিমুদ্দিন ঢাকার পল্টন ময়দানে এক বিরাট জনসভায় বক্তৃতা দেওয়ার সময় আবার জিন্নাহর 1948 সালের মার্চ মাসের বক্তৃতার পুনরাবৃত্তি করে বলেন, পূর্ব বাংলা প্রদেশের ভাষা কি হবে সেটা পূর্ব বাংলার জনগণই ঠিক করবেন, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা একটিই হতে হবে এবং সেটি হল উর্দু। এই বক্তৃতার পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 30শে জানুয়ারি ধর্মঘটের ডাক দেন। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্ররা জড়ো হয়ে 1948 সালে স্বাক্ষরিত চুক্তি রক্ষা করার জন্য নাজিমুদ্দিনকে দাবি জানায়। সেই দিন একটি বিরাট মিছিল সংগঠিত করা হয় এবং সেখান থেকে বিভিন্ন স্লোগান পেশ করা হয়, যেমন রাষ্ট্রভাষা বাংলা চাই, আরবি হরফ চলবে না, নাজিমুদ্দিন গদি ছাড়ো। সভা শেষে 4 ফেব্রুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হয়। ছাত্রদের স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে উদ্দীপ্ত হয়ে মুসলিম ছাত্রলীগ 31শে জানুয়ারি আরেকটি সভার আয়োজন করে
এবং সেখানে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি থেকে শুরু করে আরও বিভিন্ন ছাত্র সংগঠন যোগদান করে। আন্দোলনকে বৃহত্তর আকার দেওয়ার উদ্দেশ্যে 40 জনের একটি কমিটি গঠন করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মৌলানা ভাসানী, আবুল হাসিম, আতাউর রহমান খান, কামরুদ্দিন আহমেদ, শামসুল হক, মোহাম্মদ তোয়াহা, আলী আহাদ, আব্দুল মতিন ও খালেদ নওয়াজ খান। এই কমিটি 4 ফেব্রুয়ারির ধর্মঘট সমর্থন করে। 4 ফেব্রুয়ারির এই ধর্মঘট বিপুল সমর্থন ও সফলতার সাথে পালন করা হয়। ধর্মঘটের পর ছাত্ররা বিপুল সংখ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হয়। সেখানে একটি সভা অনুষ্ঠিত করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, সরকার যদি 1948 সালের চুক্তি রক্ষা না করে তাহলে সারা পূর্ব বাংলা জুড়ে আগামী 21 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পালন করা হবে। ইতিমধ্যে পাকিস্তান অবজারভার পত্রিকা আন্দোলনকারীদের সমর্থনে খবর করায় 13 ফেব্রুয়ারি সেই পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তার সম্পাদককে গ্রেপ্তার করা হয়। সরকারের তরফ থেকে 20 ফেব্রুয়ারি থেকে 30 দিনের জন্য 144 ধারা ঘোষণা করা হয় এবং দেশের সর্বত্র মাইকিং চলতে থাকে। 21 ফেব্রুয়ারি 1952 ঐতিহাসিক 21 ফেব্রুয়ারির দিন 144 ধারা থাকা সত্ত্বেও ছাত্ররা বিভিন্ন এলাকায় পিকেটিং শুরু করে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বিপুল সংখ্যক ছাত্রের উপস্থিতিতে ভর্তি হয়ে যায়। সাথে সাথে বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন হতে থাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায়। সেদিনের সভায় সকল ছাত্র সম্মিলিতভাবে 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত নেয়। এরপর ছাত্ররা 10 জনের দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল কলেজের দিকে যেতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভিতরে কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে। ছাত্র এবং পুলিশদের মধ্যে ইটপাটকেল ছোড়া শুরু হয়। দুপুর 12টা নাগাদ পুলিশ 100 জন ছাত্রকে গ্রেপ্তার করেন এবং ঢাকার বাইরে গিয়ে ছেড়ে দিয়ে আসেন। এদিকে মেডিকেল কলেজের হোস্টেলে বিপুল সংখ্যক ছাত্রের জমায়েত হয় এবং উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। দোকানপাট, যানবাহন যা কিছু খোলা ছিল সেই সময় সব আস্তে আস্তে বন্ধ হতে থাকে। ছাত্ররা কিছু মন্ত্রী ও পারিষদের গাড়ি আটক করেন এবং মন্ত্রী হাসান আলী ছাত্রদের হাতে আহত হন। বেলা 3টের দিকে পরিস্থিতির আরও অবনতি হয়। পুলিশ মেডিকেল হোস্টেলে প্রবেশ করেন এবং কাঁদানে গ্যাস ছুড়তে থাকে। ছাত্ররা আরও উত্তেজিত হয়ে যায় এবং গেটের দিকে এগিয়ে যায়। পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। অবস্থার উন্নতি না হওয়ায় এবার ছাত্রদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। রফিকুর রহমান নামে একজনের মাথায় গুলি লাগে এবং তার মাথার খুলি উড়ে যায়। সন্ধ্যার মধ্যে 3 জনের মৃত্যু হয় এবং কম বেশি 60 জন আহত হয় সেই দিন। এই ঘটনায় সর্বত্র আতঙ্কের সৃষ্টি হয় এবং দোকান, অফিস যা খোলা ছিল তাও সব বন্ধ হয়ে যায়। সবাই এই ঘটনার প্রতিবাদ শুরু করে। মুসলিম লীগ সংসদের বৈঠক সেদিনের মতো বানচাল হয়ে যায়। সহানুভূতিশীল কিছু সাংসদ আহত ছাত্রদের দেখতে মেডিকেল কলেজ হাসপাতালে যান। ওই দিন রাত্রে সরকার একটি বিবৃতি প্রকাশ করে বলেন যে ছাত্ররা 144 ধারা লঙ্ঘন করায় এবং পুলিশের ওপর হামলা করায় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন। এই ঘটনার প্রতিবাদে রেডিও পাকিস্তানও সেই দিনের মতো বন্ধ হয়ে যায়, কারণ সব শিল্পীরা ধর্মঘট শুরু করে। 22 ফেব্রুয়ারি 1952। 21 ফেব্রুয়ারির ঘটনা পূর্ব বাংলার জনমানসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
অন্যদিকে পুলিশ মৃত ছাত্রদের দেহ অন্য কোথাও লোপাট করে দেয়। ছাত্ররা 22 তারিখে গায়েবী জানাজা আয়োজন করে এবং ছাত্র থেকে শুরু করে সরকারি কর্মচারী, সাধারণ মানুষ সবাই বিপুল সংখ্যায় বিশ্ববিদ্যালয়ে জমায়েত করে। পরে বিশাল এক মিছিলে তারা যোগ দেন। মিছিল সরকার সমর্থিত সংবাদ পত্রিকা দৈনিক সংবাদের কাছে নবাবপুরে পৌঁছায়। পুলিশ তাদের বাধা দিতে এগিয়ে আসেন। পুলিশ এবং জনতা সংঘর্ষ শুরু হয়। পুলিশ গুলি চালাতে শুরু করে। এর ফলে 8 বছর বয়সের এক বালক সহ মোট 5 জন নিহত হয় এবং 50 জনেরও বেশি লোক সেই দিন আক্রান্ত হয়। বিক্ষুব্ধ জনতা আরও কিছু সরকারপন্থী খবরের কাগজের অফিসে আগুন লাগিয়ে দেন। 22 তারিখের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ রাষ্ট্রভাষা কমিটি সেই দিন আর কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এটি ততক্ষণে জন আন্দোলনে পরিণত হয়েছিল। রেল কর্মী থেকে শুরু করে মজুর, কৃষক সবাই এই আন্দোলনে সামিল হয়ে পড়েছিলেন। আন্দোলনের প্রভাবে পূর্ব বাংলা পরিষদ প্রধানমন্ত্রী নুরুল আমিনকে বাধ্য করেন বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য এবং সেই মর্মে এই সুপারিশ সংবিধান সভার কাছে পেশ করা হয়। 1952 সালের এই ভাষা আন্দোলন যে সামাজিক চেতনা ও আলোড়ন সৃষ্টি করেছিল, তারই প্রতিফলন ঘটেছিল 1954 সালের সাধারণ নির্বাচনে। 1954 সালের সাধারণ নির্বাচনে মুসলিম লীগের উৎখাত ছিল 1971 সালে পূর্ব বাংলা থেকে পাকিস্তান শাসন উচ্ছেদের প্রাথমিক এবং ঐতিহাসিক পূর্বশর্ত।